আজ আমরা শুনব অনাচার গল্পটি। অনাচার গল্পটি সমকালীন গ্রাম্য জীবনের এক জীবন্ত দলিল। মানবিক মূল্যবোধ বর্জিত নানা আচারের বেড়াজালে আবদ্ধ গ্রামের সাধারণ মানুষ নানা আবর্জনার স্তূপ বহন করে বেঁচে থাকে। এরই পরিচয় অনাচার গল্পে পাওয়া যায়। লেখিকা গল্পের নামকরণের মধ্যেই গ্রাম্য সমাজের কর্ম ও স্বাস্থ্য বিষয়ক কুসংস্কারের ইঙ্গিত দিয়েছেন। তাই চলুন আমরা শুনি সেই আশাপূর্ণা দেবীর বিখ্যাত গল্প অনাচার। সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল। মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত। মেয়ে মানুষ কেন, কোনো মানুষেরই পক্ষেই কি সম্ভব? যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব, তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে অম্লান বদনে করতে পারে তাহলে লোকে তাকে কি না বলবে, কতটুকুই বা বলতে পারবে। আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন। বোধহয় মনের উপর কত বড় একটা ধাক্কার ধাক্কা সামলাতে। সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয়, কাজেই অশৌচের বালাই নেই। তাছাড়া মৃত্যু বাড়ি থেকে ফিরে সদবা মানুষের নাকি তক্ষুনি স্নান করতে নেই। তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন। পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন। উঠানে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাঁচা ছলা মাজা ঘষা গলায় বলে উঠলেন, যাক, এতদিনে গিরিন খুঁড়ন হাড় কখানা জুড়ল। আহা, আজন্ম দুঃখী, রোগে শোকে জড়ো জড়ো দেহখানা টিকেছিল শুধু পরমায়ু ফুরোয়নি বলে, নইলে মরেই তো ছিলে। আল্লা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পরে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুছতে লাগলেন পিসিমা। মা নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি। তুমি তো সেদিনের মেয়ে বউ, তুমি শোনোনি সে মস্ত কথা কি জগতের কেউ কখনো শুনেছে? কাকিমা বললেন, আমি শুধু ভাবছি পারল কি করে, প্রাণ ছিঁড়ে পড়ল না। একদিন নয়, 8 দিন নয়, 6-7 মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা, উফ, ভাবাই যায় না। পাষাণে তৈরি বুক, বুঝলে ঠাকুরজি, মা বললেন। পিসিমা বললেন, ওগো, কার ভিতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে। সুভাষছুড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালো মানুষই আর জগতে নেই। তারপর ছোড়া হঠাৎ চলেই বা গেল কেন, তাই বা কে বলবে? আমার মনে হচ্ছে বইয়ের ভিতরে ভিতরে অন্য গুণ টের পেয়েই সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল। জানি এই সমালোচনার আগুন সহজে নিভবে না। মানুষকে ধিক্কার দেবার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবে, শেষ পর্যন্ত সংসারের কাজের তারাই যদি ওঠেন। চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যমনাভাবে বেরিয়ে পড়লাম। আজ রবিবার, রাতের ট্রেনে কলকাতায় ফেরার কথা, কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না। সারাদিন সুভাষ কাকিমার সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, সামান্য একটু আলোচনার বস্তু পেলেই এরা আষ্টেপৃষ্টে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না। সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার। এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে। আচ্ছা, সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন, নাকি কুলধর্ম নষ্ট করেছেন, না সামাজিক কোনো অনাচার করেছেন? কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত। যা করেছেন সে কাজ বোধহয় কেউ কখনো করেনি, তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি। ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানায় উঁচু রোয়াকে বসে জনকতক মিলে ওই আলোচনাই চালাচ্ছে। রোয়াকের সিঁড়িতে 3-4টে হেরিকেল লণ্ঠন নিবু নিবু অবস্থায়
কমিয়ে বসানো আছি। অন্ধকারে ঠিক চেনা কাউকেই যাচ্ছি না। শুক্লপক্ষে কেরোসিনের খরচের দরকার বড় হয় না। রাত বিরেতে পথ হাঁটতে একটা লাঠির ঠকঠকই যথেষ্ট। কিন্তু আজকের কথা স্বতন্ত্র। আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে। আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো। গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জ্বলে। আমাকে দেখে দীনেশ রায় হাঁক দিলেন, কে যাচ্ছ ওখানে, মনতোষ নাকি? বাধ্য হয়ে এগিয়ে গেলাম। দীনেশ রায় বললেন, আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোওনি কেন বাবাজি? বললাম, বিকেলে বেরিয়েছি। আচ্ছা, বসো একটু। এই সুরেন দাদা তো তোমাদের দৌড় দিয়েই যাবেন, একসঙ্গে যেও, আলো ধরে পৌঁছে দেবেন তখন। দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে দিচ্ছে কে? দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি তোমায় একা আধারে ছেড়ে দিতে পারি না। এসো এসো। তারপর আজ আর ফিরবে না বুঝি? আগে না, কাল যাব। কাল ছুটি আছে নাকি? না, ছুটি কিসের? তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না, এই এদের বিশেষত্ব। বললাম, এমনি গেলাম না, আজ ভালো লাগলো না। দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন, ভালো আর লাগবে কোত্থেকে? দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে, কি বলো? সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো? শুনলাম। বলি, তোমরা তো কলকাতায় থাকো হে, অনেক রকম কেতা তোমাদের দেখা অভ্যেস, এমনই কেতা দেখেছ সেখানে? বিনীতভাবে বললাম, আজ্ঞে না। সুরেন সরকার গলা ঝেড়ে বললেন, সাফাই শুনলে তো? বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে, তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন। ছেলে ভোলানো আর কাকে? বলি, তুই পারলি কি করে তাই বল। অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা, তারা কি পারে আর না পারে। খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুঁচে যেত। মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম। বললাম, আচ্ছা কাকা, আমি চলি। আধারেই চললে? হ্যাঁ, এই বলে নেমে পড়লাম। দীনেশ রায় চেঁচিয়ে উঠলেন, বলি, পৈতে গাছটা গলায় আছে তো হে, নাকি কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ? গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছুই। মৃত আত্মা 3 দিন 3 রাত জায়গা ছেড়ে যেতে চায় না, ঘুরে বেড়ায়, বুঝলে? গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম। মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি 3 দিন ধরে সেইখানেই ঘুরে মরে, তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে। এইসব ঘটনা টের পাচ্ছি, এইসব আলোচনা শুনতে পাচ্ছি। কি হচ্ছে সে আত্মা? সন্তুষ্ট? নাকি এইসব গ্রাম্য বন্ধুদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে? কে জানে। সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার। তাছাড়া সুভাষ কাকা সিনেমা হুজুক করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যত দূর নয় তত দূর খিটখিটে হয়ে গিয়েছিলেন। পুত্রবধূর ওপরও কম খাপ্পা হননি। অবশ্যই দোষ দেওয়াও যায় না তার। 6টি সন্তানের মধ্যে তার শেষ অবশিষ্ট সন্তান। সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায়, তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখবার, তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন? কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের উপর? বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, এই সংসার। শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজে ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান, তাহলেও কেউ ধরবার নেই। প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার, টাকাও পাঠিয়েছিলেন কবার। কিন্তু
মাস 6 আর কোনো খবর নেই, না টাকা না চিঠি। সংসারে দারিদ্র্যের চরম। পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করেছিলেন সুভাষ খুড়িমা। বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহেকিনির কুহক জালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারোর মতদ্বৈধ ছিল না। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনো দিন ভেবে দেখেনি, কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না। একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে, স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না, সবসময় হেসে কথা কইবে লোকের সঙ্গে, এটা সত্যিই বড় দৃষ্টিকটু। কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল, আর আজ যা জানা গেল সে যে সহ্যের অতীত। আজ যা জানা গেল সেইটা হচ্ছে এই, গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ি লোকে লোকারণ্য, তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, এই নিন, এই চিঠি পড়ুন। পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন। যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন। একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব। প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন, এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকোনো টাকা কড়ি কিছু ছিল, সেই সংক্রান্ত কোনো লেখাপড়া। চিঠিটায় হাঁ হাঁ করে কুড়িয়ে নিয়েছে লোকে, বাক্যার্থের দিকে কান দেয়নি। মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল। কিন্তু এ কি চিঠি না জ্বলন্ত আঁকড়া! প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো। ব্যাপারটা কি? সতীশ কুণ্ডু ক্ষোভ এবং ব্যঙ্গমিশ্রিত হাসি ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন, সকলে যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো। সুভাষ বাবাজি আজ 7 মাস হলো গত হয়েছেন। বোম্বে থেকে তার এক বন্ধু যথাসময়ে জানিয়েছিলেন, তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন। ঘরের মধ্যে যেন বাজ পড়ল। মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয়। সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো, কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী, উদ্দেশ্যটা কি? ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল। প্রবীণরা চোখ গোল করে হাঁ হয়ে তাকিয়ে রইলেন, আর সুভাষ কাকিমা ভাবলেশ শূন্য মুখে শ্বশুরের অসুখের সময়ে ব্যবহৃত ওষুধের শিশি, কাঁচের গেলাস, পিকদানি, কাঁথাখানি, জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন। অতঃপর কে একজন মহিলা বললেন, হ্যাঁ সতীশ, বৌমার করণীয় কাজ তাহলে কি হবে? সতীশ কুণ্ডু বললেন, আপনারাই বলুন। আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি। অজান্তে হয় সে আলাদা, বলে অজান্তে সাপের বিষে নাকি কোনো দোষ লাগে না। সত্যদি বললেন, ছাই পাশ শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম, কিন্তু একটা প্রায়শ্চিত্তের দরকার তো, জেনে শুনে এমন অনাচার! হ্যাঁ গা বৌমা, এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা? সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তোবা একটু হেসেই বললেন, বুদ্ধি আর কে দেবে পিসিমা, বোধহয় আমার দুর্মতিই দিয়েছে। যাই হোক, বলি এর একটা মানে তো আছে। যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে, পাড়ার 5টা বিচক্ষণ লোককে দেখাতে হয় তো। অবিশ্বাস তো করিনি পিসিমা। তাহলে? সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালেন, স্থিরভাবে বললেন, ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, জীবন ভোর অনেক শোক তাপ তো পেয়েছেন, মরণকালে না হয় আর নাইবা পেলেন। এটা কি তোমার একটা সহজ মানুষের মতো কথা হলো বাছা? সত্যপিসি বললেন,
যে যার কপাল নিয়ে এসেছে, ভোগ না করে উপায় কি? এই যে তুমি 6 মাস ধরে জেনে শুনে তার ভিটেই বসে বিধবা হয়ে সদবার আচরণ করলে, তাতে কি তার ভালো হলো? এতে তার আত্মার অসঙ্গতি হবে না? যাক, এখন ভট্টাচার্যকে ডাকো, কি বলে সে দেখি। ভট্টাচার্য নারায়ণ নারায়ণ করতে করতে এলেন। শুনে এসেছেন তো সব, তিনি বিধান দিলেন। যেহেতু গিরিন ঠাকুরদা শ্বশুর, সেহেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টিকটু। অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেয়া দরকার। সুভাষ কাকিমা বললেন, আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা, না আমি একা গেলে চলবে? সত্যপিসি গম্ভীর বদনে বললেন, তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি, তবে আমার তো একটা কর্তব্য আছে। সেই 18 বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম। নাও চলো। থাক থাক, গামছা কাপড় কিছু নেবার দরকার নেই। নাও দীনেশ, তোমরা ততক্ষণ এদিককার গোছগাছ করো। এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যপিসি। এইসব হলো সকালের কথা। রবিবার বলেই আমি ছিলাম। এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোন আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুরদারই বাড়িতে। রাত হয়ে গেছে, সে কথা আগে খেয়াল হয়নি। খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে। ইতস্তত করে চলেই আসছিলাম, হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট্ট মেয়েটা বেরিয়ে এসে বলল, দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে, কাকিমা শুধলো, কিছু দরকার আছে? বললাম, না, এমনি দেখতে এসেছিলাম। তুই এখানে রাত্রিরে থাকবি বুঝি? হ্যাঁ দাদাবাবু, মা পেইঠে দিল, বললে বুড়ো তো মোলো, বামুন দিদি একা থাকবে, নন্দী তুই যা, আত্মীরটুকু থাকবে। পাড়ার আর কেউ নেই? না তো। কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন। জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না তাই রক্ষে। সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয়, নিজের কাকিমাও নয়, তাই প্রণাম কখনো করিনি। অতএব ন যজই ন তস্থই। বললেন, মনতোষণা, এমন সময় এদিকে? ভাবলাম আপনার একটা খবর। এসেছ তো ভালোই হয়েছে ভাই, বলেই থামলেন। সামান্য একটু হেসে বললেন, ভাই বলেই বলছি, কিছু মনে করো না, বাবা বাছা করে বলতে পারি না। বলছি, গ্রামে আর কাউকে বলতে পারিনি, তোমায় বলছি। তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি। এতদিন পরে কিছু হয় কি না, কিংবা কি হয়, তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞাসা করতে পারো। বললাম, আচ্ছা। আর শোনো, ওই সঙ্গে আমার কোনো পায়শ্চিত্তির ব্যবস্থা যদি দেন। আমি ক্রুদ্ধস্বরেই বললাম, কেন, আপনার আবার পায়শ্চিত্ত কিসের? মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে, বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সদবার আচরণ করা। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম, পাপ বলে নিজে স্বীকার করেন আপনি? করেছি বই কি ভাই, হাজার হোক, হিন্দুরই মেয়ে তো। কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোভটাও মস্ত হয়ে উঠেছিল। ভাবলাম, বুড়ো মানুষকে এই শেষ জীবনেই আর মরার উপর খাড়ার ঘা দিই কেন? ওকে পুত্রশোকের হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি, দেখি না ভগবানের উপর কলম চালিয়ে। তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। রাগ করে বললাম, তা যথাসময়ে তো আবার নিজের হাতেই বার করে দিয়েছি। এতদিনের যন্ত্রণার কথা থাক, আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর বললেন, কি জানি, বুঝতে পারছি না। মনে হচ্ছে একটা কিছু শাস্তিই হোক, খুব কঠিন শাস্তি। এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি।
অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি, কিন্তু জেনে শুনে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই? উত্তর জোগাচ্ছিল না। হঠাৎ 12 বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল, দাদাবাবু, এবার ঘরে যাও। গা ঘরের নোক তো ভালো নয়, কোথায় আনাচে কানাচে দেখবেক্ষণ আর কুচ্ছ রটাবে। আত হয়েছে তো। কথাটা বড় নিদারুণ সত্যি। লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত। তাই বললাম, একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা? গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর অবদিত নেই, অথচ তার জন্যে। এটা কি একটা কথার কথা হলো মনতোষ? কাকিমা হেসে ফেললেন। উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব। কিন্তু লোকে কি এর মর্ম বুঝল? লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই। আচ্ছা, আর একটা শেষ কথা। কিছুতেই এই সন্দেহকে দূর করতে পারছি না। ভাবছি কি করে পারলেন। সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, সেটা আমি নিজেও বুঝতে পারছি না মনতোষ, কি করে পারলাম।